আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ের বার্থডে, মানে জন্মদিন। যাই হোক, তো ওর জন্য এখন 11:15টার মতো বাজে। আমি জাস্ট সব কিছু আমার বাড়ির মিলে দুজনে মিলে গুছিয়ে ফেলেছি। আমার ছেলে তো ঘুমায় নাই বোনকে উইশ না করা পর্যন্ত। আমাদের বাসায় 11টার ভিতরে সবাই ঘুমিয়ে যায়, তো এটা আমাদের নিয়ম। তো আমার মেয়ে ঠিকই 10:30টার ভিতরে ঘুমিয়ে পড়েছে। পড়ালেখা এখন অল্প, তাই। যাই হোক, ওরে তো আমরা মানে একেবারে জোরে হ্যাপি বার্থডে বলে ভয় দিয়ে ওরে উঠিয়ে ফেলেছি। ও তো ফাল দিয়ে উঠে বলে, "কী শুরু করেছো?" ও তো আসলে কি, বাচ্চারা যদি চায় জন্মদিন করতে তখন কিন্তু বাপ মারা আগ্রহ করে, কিন্তু বড় হয়ে গেলে এখন ও আসলে জন্মদিনটা করতে চায় না। আর আমিও এই জন্য জোরাজুরি করি না, যে যখন করতে চায় না দরকারটা কি থাক। তো ভাবলাম বাড়িরা বলতেছে, "কেন করবা না? করো।" তো জোরাজুরি করাতে আমি রাত্রেবেলা এগুলো সব একা একা সব করেছি। ও ঘুমিয়েছিল। যাই হোক, কষ্ট এখন আমারই করতে হলো। ও জানলে হয়তো আমার উপকারই হতো। ও একটু সাহায্য করতে পারত। যাই হোক, এখন এগুলো করা-টরার পরে কেক নিয়ে আসলাম। বারেলি পুডিং বানিয়েছে। সে অনেক কষ্ট করতে পারে আসলে। এগুলো আমার দেওয়া সম্ভব না, এজন্য আমি করি নাই। ভাবি কষ্ট করে বানিয়ে রেখে এনেছে। আমি জাস্ট কেকটা কিনে নিয়ে এসেছি। সহজ কাজ যেটা সেটাই করেছি। আনতে তো আর মানে বানাতে আর হয় নাই, তো এইজন্য। ভাবি অনেক কষ্ট করতে পারে। যাক, সবসময় ভাবি এই কাজটা করে। আমার জন্য আমার জন্মদিনের সময়ও ভাবি পুডিং বানিয়েছিল। সে আসলে কষ্ট করতে অনেক পছন্দ করে আমার মনে হয়। আমি আসলে এগুলো পারি না। পারলেও মানে করি না। পারি যে করব এরকম করি না আসলে। যাই হোক, মেয়ে কেক জন্মদিনে কাটা-টাটা কেটে খাওয়াই দিচ্ছে। ওর ভাইও খাওয়াই দিচ্ছে। ওর ভাইও বলে, আবার নিজেই আগে খেয়ে নিচ্ছে। ছোট মানুষ তো, কেক দেখলে যা হয়। আবার বোনকে একটু দেখে খাওয়াই দিচ্ছে। যাই হোক, মজাই হয়েছে যতটুক সময় হয়েছে এতটুক। হালকা পাতলা হলেও খুবই আনন্দ হয়েছে। বাচ্চাগুলো মজা করে কেক-টেক খেলো। খুবই ভালো লাগছে দেখে। তো মেয়ে যদি না করার আগ্রহ থাকে তাহলে কীভাবে কী করব? এজন্য আসলে কি একেবারে ২টা বছর একেবারে ছেড়েই দিয়েছিলাম করাটা। করাই হতো না, জাস্ট রাত্রে একটু কেক এনে মেয়েকে উইশ করে দিতাম, এ পর্যন্তই। এছাড়া আর কোনো কিছুই করা হতো না। তো এইবার অনেক বলল আমাদের বড় আপু বারেলি। সে বলতেছে, "করবা না কেন? আমাদের খাওয়াতে হবে। তুমি লুকোচুরি করলে হবে না।" তো সে যখন জোরাজুরি করলো, ভাবলাম যে ঠিক আছে, একটু রান্নাবান্না করব দুপুরে। তো এইজন্য ভাবিরেও দাওয়াত দিলাম যে, "ঠিক আছে, আপনি দুপুরে খাবেন, তাহলে আপনারা আইসেন।" বলছে, "আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি আয়োজন কইরো।" মেয়েকে বললাম, "সকালবেলা তুমি সব কিছু গুছিয়ে ফেলো।" আমার মেয়ে সব কিছু আলহামদুলিল্লাহ দেখেন একা একাই করেছে সব কিছু। আসলে করার মতো কেউ ছিল না, এজন্য আসলে আর আসে নাই কেউ। আমার ছোট ভাগ্নি পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিলাম। গরুর মাংস করব, রোস্ট করব, ডিমের কুমড়া করব, তারপরে হলো চিংড়ি মাছ করব। এগুলো করতে আসলে সময় লাগবে, তো এজন্য আমি আসলে ওর কাছে যেতেও পারিনি আর হেল্প করতে পারিনি। আমি বলছি, "তুমি যতটুকু যা পারো তুমি করে নিও।" ও বলছে, "আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যাও রান্নাবান্না শুরু করো। আমি এইখানে কাজগুলো করে ফেলতেছি। দুপুরের আগে আমার সব কিছু হয়ে যাবে, টেনশন করো না।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্নাবান্না শুরুটা করে দিলাম।" তো হলুদ, মরিচ, জিরে বাটা এগুলো সব একসাথে দিয়েছি। আদা রসুন দিলাম। আদা রসুনের সাথেও আমার জিরে বাটা, ধনে বাটা এগুলো সব ম্যাচিং করা। লবণটাও দিয়ে দিলাম। তেল দিব। তেল দেওয়ার পরে কাঁচামরিচ দিব। তেলও দিয়ে একসাথে সব মাখিয়ে ফেলবো। আমি সবসময় আপনাদের বলেছি, হাত দিয়ে মাখালে খুবই ভালো হয়। দেখেন, চামচ দিয়ে মাখাচ্ছি, এতটা ভালো হচ্ছে না। তখন আমি আবার নিজেই হাত দিয়ে মাখানো শুরু করে দিলাম। যাই হোক, হাত দিয়ে মাখালে কি হয়, জিনিসটা সব কিছুতে লাগে, টেস্টও অন্যরকম আসে। দেখেন, আমি মাংসটা চড়িয়ে দিয়েছি। এখন মাংসটা যখন আমি ঢেকে দেব উতরালে, তখন আমি আবার কষানোর পরে আলু দেব। আলুটা দিব আসলে জাস্ট আমার জন্য। আলু আমি পছন্দ করি। মাংসতে আলু না হলে আমার ভালোই লাগে না, এজন্য। সবার জন্য না। আবার বলতে পারেন, এত আলু আপনি একা একা খাবেন? আসলে কি হয়, যখন রুটি দিয়ে আপনি খাবেন দেখবেন ২-৩ পিস কিন্তু আলু আপনি এমনিই খেতে পারবেন। আবার বাসায় যদি লোকজন থাকে তারাও খেতে পারে। শুধু যে আমার জন্য তা না। তারপরেও আমার জন্যই আমি চিন্তা করে দিয়েছি। কারণ গরুর মাংসতে আলুটা কেউ খেতে চায় না আমাদের বাসায়। আমি শুধু পছন্দ করি। রোস্টটা সুন্দর মতো লবণ দিয়ে ভেজে নেব।
ভেজে নেওয়ার পরে আমি রোস্টটা এই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এত গাঢ় ভাজাও করিনি, এত হালকা ভাজাও করিনি, মিডিয়াম যেটা সেটা করেছি। তেলটা দিয়ে আমি পেস্তা উঠিয়ে মানে পেঁয়াজটা লাল করে উঠিয়ে ফেলবো। করার পর এটার ভিতরেই আমি রোস্টটা চড়িয়ে ফেলবো। কারণ জিনিসটা কড়াইটা অনেক চওড়া, রোস্টটাও অনেক সুন্দর হবে। যত রোস্টের জায়গা থাকে তত নাড়াচাড়া দিতেও সুবিধা হয়। এই জন্যই আমি এই কড়াইটাতেই চড়াবো। এই কড়াইটাতে আমার খুব ভালো লাগে রোস্ট রান্না করতে, পোলাও রান্না করতে। তো এই কড়াইটা আমি বেশি ইউজ করি। রোস্টের ভিতরে 2 প্যাকেট মশলা দিলাম, রোস্টের মশলা, রাঁধুনি। আবার টক দই আমার বাসায় ছিল না, তো আমি মিষ্টি দইটা দিয়েছি। আমি বেশিরভাগ মিষ্টি দইটাই ইউজ করি রোস্টে, আমার ভালো লাগে। চিনিটাও দেওয়া লাগে না, একেবারে চিনি ছাড়া আপনার যেই দইতে যে রোস্ট মানে যে চিনিটা থাকে সেটা রোস্টে খুব সুন্দর মতো হয়ে যায়। আমি পেস্তাটা উপরে দিয়ে দিলাম, আমার রোস্টটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি চিংড়ি মাছ শুরু করব। চিংড়ি মাছ হলুদ দিয়ে মেখে রেখেছি, ভেজে দেব। এই দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, ভাজাটা হালকা ভেজেছি, বেশি আমার ভাজি নাই। এখন এই কড়াইতে আমি এইটা চড়িয়ে দেবো, চিংড়ি মাছটা চড়িয়ে দেবো। এটা একটা মানে বেশি বড় কড়াই না, মাঝারি সাইজের কড়াই। এটাতেও অনেক সুন্দর আমার রান্না হয়। এই কড়াইটা আমি বেশি ইউজ করি রান্নাতে, আপনারা হয়তো দেখে থাকেন। এই কড়াইটা আমার খুবই পছন্দের একটা কড়াই, কোনো কিছু লেগে যায় না কড়াইটার ভিতরে। যাই রান্না করবেন না কেন এত সুন্দর হয় তা বলার মতো না। কড়াইটা মানে কালার নষ্ট হয়ে যাচ্ছে, তারপর আমার এই কড়াইটা খুবই পছন্দের কড়াই। 2টা কড়াই আছে, খুবই পছন্দের। যাই হোক, আদা রসুন দিয়ে দিলাম। এটাতে আমি একটু আপনাদের বলে রাখি, আমি বাদামও দেব। কেন বাদামটা দিব, 2 পদের 3 পদের বাদাম আছে এখানে, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, এগুলো সব দিয়ে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম রোস্টের জন্য। ওই রোস্টের মশলার থেকেই আমি একটু কাঠবাদামটা দিব এখানে। দিলে কী হয়, চিংড়ি মাছটা অনেক মজা লাগবে, খেতেও আপনার সুস্বাদু। এই যে দেখেন আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম, খেতে কিন্তু খুবই মজা। আপনারা করে দেখেন যে আপু কী বলল। আপনারা তো খান। আবার রোস্টের একটু মশলা দেব, দেখেন একই রাঁধুনি মশলাটা আমি দিয়ে দিব। একেবারে রোস্টের মতো ঘ্রাণ বলবে, এত টেস্ট এই খাবারটা। মানে পোলাও দিয়ে আপনি এটা খুবই মজা করে খেতে পারবেন এক কথা। এখন আমি সবজিটা চড়িয়ে দিব। সবজিটার জন্য পেঁয়াজ আর একটু হালকা লাল করব, বেশি লাল না, হালকা, যেটা না করলেও হয় না, জাস্ট এটা। আদা রসুন বাটা দিয়ে দিব, একসাথেই বাটা ছিল আদা রসুনটা, তো দিয়ে দিব। দেওয়ার পর আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগেই ম্যারিনেটও করি নিই, কিচ্ছু করি নিই, জাস্ট কেটে রেখেছিলাম, আর কিছুই না। তারপরে যে দেখেন পেস্তা বাদাম, চীনা বাদাম, সব বাদাম একসাথে বাটা ছিল, এটা আমি দিয়ে কষিয়ে এখন আমি এই দেখেন মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি কোনো কিছু আগে করি নাই, শুধু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই দেখেন ভিনেগারও দিয়ে দিলাম, দিয়ে আমি লাড়া দেব। এই যে রোস্টের যে মশলাটুকু ছিল আমি এটাতে দিয়ে দিয়েছি। একটা প্যাকেট রেখেছি আমি চিংড়ি মাছের জন্য, আর হইলো এই যে সবজিটার জন্য, আর ডিমের কোরমার জন্য রেখেছি। 3টাতেই দেওয়ার জন্য একটা প্যাকেট আপনার হয়েই যাবে। এত আহামরি তো আপনার দেওয়া লাগবে না যে রোস্টের জন্য যেমন আমরা 2 প্যাকেট 1 প্যাকেট দিয়ে থাকি, ওরকম দেওয়া লাগবে না। অল্প একটু দিলে জাস্ট ঘ্রাণটার জন্য দেওয়া, আর কিছুই না। যাই হোক, আমার সবজিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, কালারটা দেখেন কত সুন্দর, যেমন সবুজ তেমনই রয়েছে। আমি সব কিছু হালকা ভাপা দিয়ে রেখে দিয়েছিলাম আগেই, জাস্ট পেঁয়াজটা আর হলো ক্যাপসিকামটা আমি কাঁচাই দিয়েছি, ওটা আর ভাজি নাই। এখন আমি এখন আমি ডিমের জন্য কড়াইটা দিয়েছি, কারণ ডিমটা করতে বেশি সময় লাগে না, এই জন্য ডিমটা আমি সবাই লাস্টেই দিয়ে দিই, করি এক কথা। লাস্টে করলে কি হয় যে গরম গরম থাকলেও পরিবেশন করতেও আপনার সুবিধা হবে। ডিমের জিনিস তো আপনি ডবলিং গরম করতে পারবেন না, এই জন্য আমি ডিমের কুরমাটা সবার লাস্টে সবসময় করি পোলাওর আগে। পোলাওটা কুরমার পরে আমি পোলাওটা করে ফেলবো, আমার আর কোনো রান্না থাকবে না তাহলে। যাই হোক, রান্নাবান্না তো শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ডিমের কুরমাটা অনেক সুন্দর হয়েছে। হালকা একটু চিনি দিয়েছি, আর দেখলেন তো দেখেন কত সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি ডিম ভাজি না, সিদ্ধ করে এইভাবে আমি ডিমটা ছেড়ে দিই। এই ডিমটা খেতে অনেক সুস্বাদু, কারণ কেন, ডিমটা নরম থাকে, আপনাদের বাচ্চারাও অনেক মজা করে খেতে পারবে। শুধু যদি পোলাও রান্না করেন আর এই ডিমের কুমড়োটা যদি করেন, এটা দিয়েও 1 প্লেট পোলাও খেয়ে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। রোস্ট কোনো প্রয়োজন লাগবে না আমি মনে করি। আমার মাঝে মধ্যে আমি বাচ্চাদের এগুলো করে দিই। আমার ছোটো বোন বসে রয়েছে,
তো আমার রান্নাবান্না তো শেষ, আরেক ছোটো বোন বসে রয়েছে, ওরা চলে এসেছে। তো বললাম তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করতেছি। তো আমি সব টেবিল গুছিয়ে রেখেছি, ওদের খাবারটা দিয়ে দেবো। আপনাদের খাবারের ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ এই ফাঁকে আমি একটু কাজ করতেছিলাম, অনেক ক্লান্ত লাগতেছিল। তো এই টাইমে আমি বসেছিলাম। ওরাও অনেক আড্ডা দিচ্ছে, আমার মেয়ে, ভাগ্নি, ওরা বসে রয়েছে। ওদের বললাম যাও, তোমাদের খাবারের টেবিলে খাবার দিয়েছি, তোমরা খেয়ে নাও। যাই হোক, ওরা বলছে ঠিক আছে আম্মু, আমরা যাচ্ছি। সবাই যার যার মতো মোবাইল টিপতেছিল। ওই ভিতরে আমি বলেছি তোমরা আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলাও, কারণ সবাই চলে আসবে, কেক কাটতে হবে। এই জন্য ওদের আমি খাবারের কমপ্লিটটা আগেই সেরে ফেলেছি, কারণ খাবারের ঝামেলাটা আমি রাখি নাই। এটা হলো বড় কথা, যে খাবারটা আগে খেলে বাচ্চাদের পেটও ভরা থাকবে, দুষ্টমিও কম করবে, মানে জ্বালাতন কম করবে। এক কথা আমি মনে করি খাবারটা পেটে থাকলে বাচ্চারা একটু দুষ্টামিও কম করে, আর যখন ক্ষুধা থাকে তখন ওরা জ্বালায় বেশি। তো এর জন্য আমি খাবারটা সবার আগেই খাওয়ানোর জন্য, দেখেন ঘরটা সাজানো কত সুন্দর হয়েছে। আমার তো ঝাড়বাতি দিতে খুবই ভালো লাগে, এটা আমার খুবই পছন্দ। আমি সবসময় বাসায় এগুলো সব আমার কেনা থাকে। আমি কোনো কিছু হলেই আমি আগে এগুলো টাঙাবো। এটা হলো আমার একটা বদ অভ্যাস। আমার ঝাড়বাতিটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি গাছের কয়েকটা ভিডিও করেছি। এগুলো হলো আমার বাসার গাছ। আমার তো গাছ লাগাতেও ভালো লাগে। এই করে আমি বসেছিলাম, আমার হাসব্যান্ড এসে ফাঁক তালে আমার একটু ভিডিও করে নিল। আমি কি, "কী ব্যাপার, তুমি আমার ভিডিও কেন করতেছো?" কয়, "তুমি সারাদিন অনেক কষ্ট করলো, তো এখন যখন বসছো তাই তোমার বসার ভিডিওটা রেখে দিলাম। বলতে তো পারবা না যে আমি বসি নাই, সারাদিনই কাজ করেছি। প্রমাণ রাখলাম।" আমি কই, "আচ্ছা প্রমাণ রেখেছো? কোনো সমস্যা নেই। সারাদিন তো কাজ করছি, এতটুকু তো বলছো, এটাই যথেষ্ট।" তারপর যাই হোক, এটা আমার বাড়ির মেয়ে বানিয়েছে ফুলের তোড়া দিয়ে লাভ কাটিং করে, খুবই সুন্দর করেছে। এদিক দিয়ে দেখি মেয়ে আর তার খালাতো বোন একসাথে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি তো চুরি করে ভিডিওটা করেছি, কারণ আমার মেয়ে তো নাচতে লজ্জা পায়, সে নাচতেই চায় না। তো এই ভেতরে যে আমি ভিডিও করতেছি তা খেয়াল করেনি আমার মেয়ে। যাই হোক, আমার বাড়ির মেয়ে অনেক সুন্দর নাচতে পারে, ওর নাচ তো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। আর আমার ভাগ্নিকে নিয়েও পর্যন্ত নাচতেছে। এটা হলো আমার ছোটো ভাগ্নি, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে যেন ও সুস্থ সবল ভালো থাকে। আসলে ওর ভিডিও তেমন দেয় না, তো আমি ফাঁকতালে নিয়ে ফেলেছি, এর জন্য আসলে দুঃখিত, কিছু করার নাই। যাই হোক, আপনারা সবাই ওর জন্য দোয়া করেন, এই হলো কথা। আমার বাড়ির মেয়ে দেখেন কত সুন্দর দামাল দামাল যে গানটা আছে সেই গানে নাচতেছে। আর এই দিয়ে আমার ভাগ্নিও নাচানাচি শুরু করে দিয়েছে, ছোটো ভাগ্নিটা। এই যে দেখেন বোতলটা মাথায় নিয়েছে সে। ও বাড়িরই মেয়ে নিয়েছে, এই জন্য ও নিয়েছে। এই যে কি বুঝে আল্লাহই জানে, সে তো সব পারে আল্লাহর রহমতে। আমার মেয়ে একটু নিচে নিচে ওরে আবার দেখাচ্ছে, আমার ভাগ্নি আবার কাছে চলে এসেছে দেখেন। যাই হোক, ওদের এগুলো দুষ্টুমি টুষ্টুমি আমি দেখে নিজে নিজে একা একা হাসতেছিলাম। ওরা আর বুঝতে পারে না আমি কী করেছি, টেবিলের উপরে মোবাইলটা রেখে চুপচাপ আমি বসে রয়েছি, জানি দেখলে তোরা বলবে যে আম্মু হয়তো ভিডিও করতেছে। তো আমি টেবিলে রেখে একেবারে সুন্দর মতো ফিটিং করে রেখে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ, আমার ভাগ্নি আবার নিজে নিজে নাচে একা একা। সে তো একেবারে সেই আনন্দে আছে। সে তো কেক খাবে না। আপনারা দেখেন কেক কাটার সময় সে কেক খাবে না। কিন্তু সে হ্যাপি বার্থডে শুরু করে দিবে। আর সে দাঁড়িয়ে থেকে যে কী একটা আনন্দ তার। আমার কথা হলো, আমার ভাগ্নে এতটুকু আনন্দটা যে পায়, এটা আমার ভালো লাগে। যার কেক হোক, আমি চাই ও জানি মাঝে থাকে, মাঝে থেকে যেন ও জানি কাটতে পারে। কারণ ওর এই জিনিসটা অনেক পছন্দের। এই যে আমার এই যে সবাই একসাথে এসে ভাগ্নির কাছে এসে দাঁড়িয়ে থাকবে। এখন আমার বড় ভাগ্নি আমার মেয়ের সাথে বলতেছে, "আসো তোমার ইসের কেকের কটা ছবি তুলি।" তারপর বলছে যে, "আচ্ছা তুলো।" এই যে তুলাতুলি সব শেষ। আমি বলেছি, "এবার কেকটা তোমরা শুরু করো কাটাকাটি।" আমার ছেলে তো টেবিলের সামনে এসে দুষ্টামি করা শুরু করেছে। কেক কাটবে, কেক কাটবে। যাই হোক, আরেকটা বাচ্চা কত সুন্দর হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেন। এটা হলো আমার আরেক ছোট বোনের ছেলে। কত লক্ষ্মীর মতো দাঁড়িয়ে আছে, কোনো দুষ্টামি নাই, কিছু নাই। এই যে আমার ভাগ্নি, এই যে আমার ছোটো ভাগ্নি এখন কেক কাটবে। এই যে দেখেন, সে সবার আগে কেক কাটা নিয়ে ব্যস্ত একেবারে। কিন্তু যখন খেতে বলবো তখন তার খাওয়া নিয়ে কোনো, মানে বাচ্চারা কেক দেখলে পাগল হয়ে যায় না, আমার ভাগ্নি আবার সেটা না। খাবারের জন্য কোনো পাগল নাই, সে কাটার জন্য পাগল। আমার মেয়ে তাকে একটু জোর করে দিল, তখন সে একটু হাতে নিয়ে খেলো। যাই হোক, মেয়ে গিফট দেখতেছে। গিফট দেখার পর আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন। ও জানি সামনের দিনগুলো জানি ভালো যায়, এই হলো কথা। ও তো এমনি করতে চায় না, তাও করলাম। জোর করে এক কথা করা হলো। তো
তো দেখলাম খুবই করি না, তারপরে কত আনন্দ পাচ্ছে সে। এবার জন্মদিনে তার অনেক আনন্দের সীমানা নাই। দেখে আমার এগুলো ভালোই লাগলো, কিন্তু বলে করব না, কিন্তু যখন করলাম তখন তো সে খুবই আনন্দ পেল। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা আর বেশি কিছু থাকবো না এখন, শেষ পর্যায়ে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের যেই কার্যকারিতা যে করেছি, আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে শেষ করতে পারছি। এটাই হলো সবচেয়ে বড় কথা। সবাই খুবই আনন্দিত ছিল। আমার মেয়ে টাকাও পেয়েছে, সেটাও দেখাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন ওর জন্য। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।